আচ্ছা, তো আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসটাতে তড়িৎ চুম্বকীয় বর্ণালীর শ্রেণী বিভাগগুলো পড়ছিলাম, যে প্রকৃতি অনুসারে ছিল, গঠন অনুসারে, এরপরে ছিল তাদের বৈশিষ্ট্য অনুসারে কিছু শ্রেণী বিভাগ পড়ছিলাম। তো ওটা শেষ করে আমরা গতদিন আরেকটা ছোট একটা টপিকস নিয়ে আলোচনা করতেছিলাম। শেষ পর্যন্ত যেটাতে আটকে গিয়েছিলাম, শেষ করতে পারি নাই, সেটা ছিল রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। কথা কি শোনা যাচ্ছে স্যার? আমার এখানে নেটওয়ার্ক আনস্টেবল দেখাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে স্যার, মাঝে মাঝে রেসপন্স না করলে বুঝবো না আমি কি পাথরের সাথে কথা বলতেছি কিনা। ওকে স্যার, যে টপিকসটা গতকাল শেষ করতে পারি নাই সেটা নিয়ে আজকে আবার একটু নাড়াচাড়া করা আর কি। তো আমাদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, এটার নাম তো শুনছি। বায়োমেট্রিক রেজিস্ট্রেশনে কি কি নেই, আমাদের ডকুমেন্ট কি কি নেই স্যার? আমরা যখন এনআইডি করতে যাই বা সিমের রেজিস্ট্রেশন করতে যাই, ফিঙ্গারপ্রিন্ট নাই, ফিঙ্গারপ্রিন্ট নেই, আর ভোটার আইডি কার্ড লাগে। না, ভোটার আইডি কার্ড করতে গেলে কি লাগে? ভোটার আইডি কার্ড করতে গেলে, এখন স্মার্ট কার্ড করতে গেলে কি লাগে স্যার? আমাদের ফিঙ্গারপ্রিন্ট লাগে এবং আইরিশের ছাপটা লাগে। তাহলে সরকার আমাদের পার্সোনাল এই ডকুমেন্টটাকে সংরক্ষণ করে, এবং এই ডকুমেন্টগুলো হচ্ছে আমার একান্তই নিজস্ব বৈশিষ্ট্য। দেখো, আমাদের রক্তের গ্রুপ পৃথিবীর অনেক, যেমন আমার রক্তের গ্রুপ যেটা, সেটা তো পৃথিবীর অনেক মানুষের সাথে মিলিয়ে যেতে পারে। কাজে আমি আমার রক্তের গ্রুপটাকে কিন্তু আমার নিজস্ব বৈশিষ্ট্য বলতে পারবো না, এটা দিয়ে আমাকে চেনা যাবে না। চিনতে পারবো স্যার? আমি যেমন আমার রক্তের গ্রুপটা হচ্ছে এ পজিটিভ, এখানেও তোমাদের মতো অনেকের রক্তের গ্রুপ আছে এ পজিটিভ, পৃথিবীর এরকম অনেক মানুষ আছে যাদের রক্তের গ্রুপ এ পজিটিভ। কাজে আমি যদি বলি যে আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, এটা দিয়ে আমাকে চিনে নিবে, এটা কি সম্ভব হবে? না স্যার। এ পজিটিভ তো স্যার অনেকে ঢুকতে পারতেছে না। কেন স্যার? এখানে তো সবাইকে জয়েন করাইছি। রিকোয়েস্ট কি পেন্ডিং আছে? পেন্ডিং তো নাই। ওদেরকে অনেকে বলতেছে ওদেরকে বাইর করে দিচ্ছে জুম। এটা হয়তো ওদের নেটওয়ার্কের সমস্যা। আমার এখানে একটু আগে দেখছিলাম যে 38 জন ছিল, এখন 33 জন, হয়তো ওদের নেটওয়ার্কের সমস্যা। আমার এখানে কেউ পেন্ডিং এ নাই। আচ্ছা, তো আবার যদি আমি ডিএনএ এর কথা বলি, ডিএনএটাও কি আমার নিজস্ব বৈশিষ্ট্য স্যার? যেমন আমার, এটা কি নিজস্ব বৈশিষ্ট্য না স্যার? যেমন আমার বাবার ডিএনএ যেটা, সেটা আমার থেকে ডিএনএ আলাদা। হ্যাঁ, আমার ভাই বোনের মধ্যে ডিএনএটা সেম। কাজে আমি বলতে পারবো না যে কি ওই ডিএনএটা আমার নিজস্ব পরিচয় বহন করে, নিজস্ব বৈশিষ্ট্য না। কথা কি বুঝছি? তাহলে আমার নিজস্ব বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। আল্লাহ আমাদেরকে দুইটা নিজস্ব পরিচয়ের জন্য দুইটা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে আমাদের হাতের ছাপ, আর একটা হচ্ছে আমাদের কর্নিয়ার ছাপ, সরি আইরিশের ছাপ। তাহলে এই দুইটা ছাপ পৃথিবীর অন্য কোনো মানুষের সাথে মিলবে না, এগুলো হচ্ছে একান্তই আমার নিজস্ব বৈশিষ্ট্য। তাহলে আমাকে চেনার জন্য এই দুইটা ছাপের যেমন প্রয়োজন হয়, তেমনি ভাবে কোনো একটা মৌলকে যদি আমরা চিনতে চাই, তাহলে তারও নিশ্চয়ই কোনো না কোনো একটা ছাপ লাগবে। তো তার সেই ছাপটাই হচ্ছে মূলত রেখা বর্ণালী। এখন এক একটা মৌলের ক্ষেত্রে আমরা বলছি কি রেখা বর্ণালীটা এক এক রকম হয়। প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালী কখনোই একই হবে না। এখন এক একটা মৌলের রেখা বর্ণালী এক এক রকম হবে কেন স্যার? ওইটা বলতে পারবো? গতদিন পড়ছিলাম একটু একটু করে, শেষ করতে পারিনি এটা। প্রত্যেকটা মৌলের রেখা বর্ণালী ভিন্ন হওয়ার একটা কারণ পড়ছিলাম, দেখি কারণ মনে আছে কিনা। স্যার এক এক কক্ষপথে যা বিকিরণ করে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যা ভেরি গুড। তাহলে নিউক্লিয়াসের সাথে এক একটা মৌলের আকর্ষণ এক এক রকম থাকে। এক একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন এক একটা শক্তি স্তরে থাকে। তাছাড়া এক একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে প্রোটন সংখ্যাটাও এক এক রকম হয়। সেই জন্য ওই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণগুলো ভিন্ন ভিন্ন হয়। এজন্য এক একটা মৌল যদি তাদের যেমন আমি উদাহরণ হিসেবে গতকাল দিয়েছিলাম সোডিয়াম এবং পটাশিয়াম।
সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটা ছিল কোথায়? তৃতীয় শক্তি স্তরে, এবং পটাশিয়ামের বেলা ছিল চতুর্থ শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রন। সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন ছিল 11টা, পটাশিয়ামের বেলায় 19টা। কাজেই সোডিয়াম এবং পটাশিয়াম দুইটা নিউক্লিয়াসের ওই সর্বশেষ ইলেকট্রনের প্রতি টান একই না, ভিন্ন। সেজন্য সোডিয়াম বা পটাশিয়াম এদের সর্বশেষ ইলেকট্রন যদি শক্তি শোষণ করে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরগুলোতে যেতে চায়, তখন এক একটা মৌলকে, যেমন সোডিয়ামকে যে পরিমাণ শক্তি শোষণ করতে হবে, পটাশিয়ামকে তার চেয়ে কম পরিমাণ শক্তি শোষণ করতে হবে। এই কথাটা কি বুঝে গেছে কিনা? এক একটা মৌলকে, এক একটা মৌলের ইলেকট্রনকে যদি উচ্চ শক্তি স্তরে যেতে হয়, এক এক পরিমাণের শক্তি শোষণ করতে হয়। জি স্যার। আচ্ছা, তাহলে উচ্চ শক্তি স্তরে গেলে সেখানে তারা স্থায়ী হয় না, ওখানে বরং তারা অস্থায়ী হয়ে যায়। কাজে এই অস্থায়ী অবস্থা থেকে যদি তারা স্থায়িত্ব অর্জন করতে চায়, তখন তাদেরকে অবশ্যই শক্তি বিকিরণ করে নিচে শক্তি স্তরগুলোতে নেমে আসতে হবে। এখন যে মৌলটা বেশি শক্তি শোষণ করে গেছে, সে শক্তি বিকিরণ করার সময়ও কি বেশি বেশি শক্তি বিকিরণ করবে, আবার যে কম পরিমাণ শক্তি শোষণ করে গেছে তার বিকিরণটাও কম হবে। এজন্য আমরা এক একটা মৌলের ক্ষেত্রে বিকিরণটা এক এক রকম পাই বলে এক একটা মৌলের রেখা বর্ণালীটা এক একটা কালারের হয়, এক একটা তরঙ্গ দৈর্ঘ্যের হয়। এতটুকু পর্যন্ত কথা থেকে সমস্যা আছে? না স্যার। না স্যার। তাহলে আমাদেরকে যদি কোনো একটা অজানা স্যাম্পল দেয়, যেমন আমি ধরো এখান থেকে আফরিন নামটা শুরুতে দেখা যাচ্ছে স্ক্রিনে, তাহলে আফরিনকে যদি আমি বলি, একটা স্যাম্পল দিয়ে বলি যে এখানে কোন মৌলটা আছে আমাকে নির্ণয় করে বলো, তাহলে এখন আপনি তো স্যাম্পল দেখে বুঝবেন না যে এখানে কোন মৌলটা থাকতে পারে, কারণ 118টা মৌলের মধ্যে তো যে কোনো একটা থাকতে পারে। এই জন্য আফরিনকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই মৌলের রেখা বর্ণালী দেখতে হবে। ঠিক আছে, তাহলে ওই মৌলটাকে সে উদ্দীপিত করার পর সেখান থেকে রেখা বর্ণালী পেলো। এখন এই রেখা বর্ণালীটা কোন মৌলের এটা নির্ণয় করবে কিভাবে? তাকে কি করতে হবে? কোন একটা আদর্শ বর্ণালী রেখার সঙ্গে অবশ্যই তুলনা করতে হবে। এটা কি বুঝছি? আমাদের যে রেখা বর্ণালীটা, আমাদের যে স্যাম্পলটা দেওয়া হয়েছে, সেই স্যাম্পলের যে রেখা বর্ণালী সেটা কোন মৌলের এটা তো আমি জানি না। তাহলে এটা নির্ণয় করার জন্য অবশ্যই আমাকে কোন একটা আদর্শ বর্ণালীর সঙ্গে তুলনা করতে হবে। এই কথাটাকে যদি স্যার একটু ব্যাখ্যা করতে চাই, তাহলে আমরা একটু পুরনো পড়ায় যদি যাই স্যার, 9-এ অ্যাসিড ক্ষার সমতা চ্যাপ্টারটা কি পড়ছিলাম সবাই? জি স্যার। জি স্যার। ওখানে একটা গুরুত্বপূর্ণ টপিক ছিল চ্যাপ্টারের শেষের দিকে, পিএইচ। যদিও ওখানে আমরা পিএইচ সম্পর্কে খুবই কম জেনেছিলাম, ইন্টারমিডিয়েটে এসে আমাদেরকে পিএইচ সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। আমরা চতুর্থ অধ্যায় যদি বেঁচে থাকি, সবাই যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ চতুর্থ অধ্যায়ের মধ্যে আমরা পিএইচ সম্পর্কে বিস্তারিত জানবো। তো আমরা এসএসসি তে যে জ্ঞানটা ছিল আমাদের, যে পিএইচ নির্ণয় করার জন্য আমরা 4টা পদ্ধতি কথা পড়ছিলাম, তার মধ্যে একটা পদ্ধতি ছিল পিএইচ পেপার পদ্ধতি। কারো কি মনে পড়তেছে? জি স্যার, মনে আছে তো। এখানে আমরা পিএইচ পেপারের মধ্যে দেখো, এই যে নিচে একটা আমরা কালার চার্ট দেখতে পাচ্ছি স্যার, কালার চার্ট। জি স্যার। জি স্যার। এখন আমাদের কোন একটা স্যাম্পল, মনে করি এখানে যে বিকারের মধ্যে যে স্যাম্পলটা আছে সেটা কি অ্যাসিড না ক্ষার না কি, সেটা শনাক্ত করার জন্য আমরা কি করি? পিএইচ পেপারটাকে ওই ওখানের মধ্যে ডুবিয়ে দিই। ডুবিয়ে দেওয়ার পরে পিএইচ পেপারে কালারটা চেঞ্জ হয়। এই কালার চেঞ্জটাকে, অর্থাৎ এই কালারটাকে আমরা এই যে আমাদের যে একটা আদর্শ কালার চার্ট আছে, সেই কালার চার্টের সাথে ম্যাচ করে দেখি। ম্যাচ করে যেটার সাথে ম্যাচ করবে বুঝে নিব যে ওই দ্রবণের পিএইচ হচ্ছে তত। তার প্রত্যেকটা পিএইচ এর জন্য আলাদা আলাদা কালার থাকে। এই কথাটা তো মনে আছে স্যার? জি স্যার। এখন এই কথাটা বলছি কারণ আমরা যেটা করতে যাচ্ছি এখন আমাদের ইন্টারমিডিয়েটে, সেটা হচ্ছে আমাদের যে নমুনা অজ্ঞাত, আমাকে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে সেটার রেখা বর্ণালীকে এখন আমাকে একটা আদর্শ রেখা বর্ণালীর সঙ্গে তুলনা করতে হবে। এই আদর্শ রেখা বর্ণালীটা তৈরি করা হয় একটা মিশ্রণ দিয়ে। সেই মিশ্রণটার নাম হচ্ছে RU পাউডার। নাম কি বলছি স্যার? RU পাউডার। RU পাউডারের আরেকটু কথা আছে, সেটা বাদ পড়ে গেছে। আমাদের যে রেখা বর্ণালী, সেই রেখা বর্ণালীতে কিন্তু অনেকগুলো রেখা থাকবে, কারণ
আমাদের যে স্যাম্পলটা দেওয়া হয়েছে সে স্যাম্পলের মধ্যে অনেকগুলো পরমাণু আছে, তাহলে এক একটা পরমাণুর ইলেকট্রন এক এক পরিমাণে শক্তি শোষণ করার কারণে তাদের বিকিরণটাও এক এক রকম হয়। এই কারণে আমরা ওই স্যাম্পলের যে বর্ণালী রেখা সেখানে অনেকগুলো রেখা পাবো। এখন যদি এই অনেকগুলো রেখা থেকে আমি আমার স্যাম্পলটা জানতে চাই, এটা আমার জন্য অসম্ভব হবে। এজন্য আমাদের কি করতে হবে, যে স্যাম্পলের পরিমাণ ধীরে ধীরে কমায় ফেলতে হবে। তাহলে স্যাম্পলের পরিমাণ কমাতে 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 একদম যখন আমরা কমিয়ে ফেলবো তখন দেখবো যে বর্ণালী থেকে এই রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে, কিন্তু শেষ পর্যন্ত কয়েকটা রেখা টিকে থাকবে। আমরা স্যাম্পলের পরিমাণ যতই কমাই না কেন, স্যাম্পল তো একবারে শূন্য করবো না, স্যাম্পলের পরিমাণ যতই কম নিই না কেন কয়েকটা রেখা শেষ পর্যন্ত টিকে থাকবে। এই রেখাগুলোকে বলা হয় স্যার নাছর রেখা, বা ইংলিশে বলা হয় পারসিস্টেন্ট লাইন। আমাদের যদি পরীক্ষায় জ্ঞানমূলকে নাছর রেখা কি আসে, তাহলে এখান থেকে লিখবো যে কোনো অজ্ঞাত মৌলের এখান থেকে নাছর রেখা পর্যন্ত। এবং এই নাছর রেখাটাই মূলত মৌলের পরিচয় বহন করে। আমাদের পরিচয় যেমনি ভাবে কর্নিয়া বা আমাদের হাতের ছাপটা বহন করে, আঙ্গুলের ছাপটা বহন করে, তেমনি ভাবে কোন একটা মৌলের পরিচয় বহন করে তার এই রেখা বর্ণালী, এই নাছর রেখা বর্ণালীটা। প্রত্যেকটা মৌলের নাছর রেখাটা ভিন্ন ভিন্ন হয়। এখন এই নাছর রেখাটাকে আমরা একটা আদর্শ রেখা বর্ণালীর সঙ্গে তুলনা করব। আদর্শ রেখা বর্ণালীটা পাওয়ার জন্য আমাদেরকে একটা মিশ্রণ ব্যবহার করতে হবে, যে মিশ্রণটার নাম আমরা বলছিলাম আর ইউ পাউডার, বা এটার পুরো নামটা হচ্ছে রেসে সাটিনস পাউডার। এই পাউডারটা তৈরি করা হয় 50টা মৌলিক পদার্থকে মিশিয়ে। তাহলে 50টা মৌলিক পদার্থ এমন একটা অনুপাতে মিশ্রিত করা হয় যেন ওখান থেকে, অর্থাৎ ওই পদার্থটাকে যদি উদ্দীপিত করা হয় শুধুমাত্র নাছর রেখাগুলি যাতে সে বিকিরণ করে। এই কথাটা আবার বলছি, আর ইউ পাউডারের মধ্যে যে 50টা মৌলিক পদার্থ নেওয়া হয় তাদের এমন একটা অনুপাত নেওয়া হয়, অর্থাৎ তাদের খুব কম পরিমাণ নেওয়া হয়, এমন একটা অনুপাতে তাদেরকে মিশ্রিত করা হয় যেন উদ্দীপিত করা হলে, শক্তি প্রয়োগ করা হলে ওদের ইলেকট্রনগুলো, বিভিন্ন মৌলের ইলেকট্রনগুলো যখন শক্তি বিকিরণ করে তখন তারা শুধুমাত্র নাছর রেখাটাকেই বিকিরণ করবে। এবং প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে এই নাছর রেখার কালারটা ভিন্ন ভিন্ন হবে। এখন আমাদের যে স্যাম্পলটা আমি আফরিনকে যেটা দিয়েছিলাম, সে স্যাম্পলের যে নাছর রেখা বর্ণালী যেটা পাইছে সেটাকে এই আর ইউ পাউডারের বর্ণালী রেখার সাথে ম্যাচ করবে, কোনটার সাথে মিলে। তো যে কালারের সাথে মিলে যাবে সে বুঝে নিবে যে ওই স্যাম্পলের মধ্যে ওই উপাদান মৌলটা আছে, বুঝছি? এখন মনে করি আমি আফরিনকে সোডিয়ামটা দিয়েছি, সোডিয়াম পরমাণুটা দিয়েছি, তো সোডিয়ামের বেলায় রেখা বর্ণালীটা হচ্ছে সোনালী হলুদ। এখন আর ইউ পাউডারের যেখানে যেখানে সোনালী হলুদ, আর ইউ পাউডারের যেখানে সোনালী হলুদ রেখা আছে সেটার সাথে সে ম্যাচ করে দেখবে। ম্যাচ করে দেখার পর সে বুঝে নিবে যে ওখানে নিশ্চয়ই সোডিয়াম আছে স্যাম্পলের মধ্যে। এভাবে আমরা কোন একটা অজানা মৌলকে রেখা বর্ণালীর সাহায্যে শনাক্ত করতে পারি। এই টপিকসটা স্যার বুঝে গেছে কিনা দেখেন, না বুঝে গেলে আলোচনা করতে পারি কি আবার? যদি বুঝে জি থাকে স্যার বুঝছি। কোনো সমস্যা? একটু আবার বলেন। গতদিন এবং আজকের ক্লাস মিলিয়ে কোনো সমস্যা আছে কিনা? কোন কোথায় বলতে স্যার, কোনটা বলবো কোনটা স্যার, কোথায় বলতে হবে স্যার ওই আর ইউ ওই না পাউডারটা মানে যে শনাক্ত করা যায় ওটাই বুঝি নাই। আচ্ছা স্যার, আর ইউ পাউডারের মধ্যে কমপক্ষে 50টা মৌলিক পদার্থ কম কম করে, অল্প অল্প করে এমন একটা অনুপাতে মিশ্রিত করা হয় যেন এই আর ইউ পাউডারটাকে যদি আমরা উদ্দীপিত করি তখন ওখানে যে প্রায় 50টা মৌলিক পদার্থ আছে তাদের ইলেকট্রনগুলো উদ্দীপিত হবে, উদ্দীপিত হয়ে তারা যখন শক্তি বিকিরণ করবে শুধুমাত্র নাছর রেখাটাকে তারা বিকিরণ করবে। এখন প্রত্যেকটা মৌলের জন্য যেহেতু নাছর রেখাটা ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমরা ওই আর ইউ পাউডারের যে কালার চার্টটা আছে, প্রত্যেকটা মৌলের যে রেখা বর্ণালীর যে কালার চার্টটা আছে সেটার সঙ্গে আমাদের যে স্যাম্পলটা দেওয়া আছে তার রেখা বর্ণালীর কালারটা মিলিয়ে দেখবো। তো যার সাথে মিলবে আমরা বুঝে নিব যে আমাদের স্যাম্পলের মধ্যে ওই উপাদান মৌলটা আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি কেন পিএইচ পেপারটা দেখাইছি, এটার কারণটা হচ্ছে নেটের মধ্যে আমি অনেক খুঁজেও আর ইউ পাউডারের যে আদর্শ কালার চার্ট সেটা আমি খুঁজে পাই নাই। যদি পেতাম তাহলে এটা দেখাতাম, এটা পাই নাই বলে এটাকে একটু বোঝার জন্য আমি পিএইচ পেপারটা দেখাইছি। স্যার এটি সৃষ্টি হয় পরমাণুর বহিঃস্তরের ইলেকট্রনের ধাপান্তরের কারণে। স্যার এটার মানে কি একটু বলবেন? আচ্ছা, রেখা বর্ণালীর সৃষ্টি হচ্ছে কি জন্য স্যার? যে পরমাণুর বাইরের শক্তি স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কোথায় যায়? ওই যে শক্তি শোষণ করলে লাফ দিয়ে উচ্চ শক্তি স্তরে চলে যায়, সেখান থেকে আবার শক্তি হারিয়ে নিচে শক্তি স্তরে নেমে আসে। এটাকে বলা হচ্ছে ধাপান্তর, এক ধাপ থেকে অন্য ধাপে চলে যাওয়া। তার কালার চারটা কি ওটা নির্দিষ্ট?
হ্যাঁ, কালার চার্টটা মানে নির্দিষ্ট, প্রত্যেকটা মৌলের জন্য এই কালার চার্টটা নির্দিষ্ট। আর স্যার যদি না মিলে যায় নাকি মিলবে, মানে কোনো না কোনো একটা সাথে অবশ্যই মিলবে, কোনো না কোনো একটা সাথে নিশ্চয়ই মিলে যাবে। স্যার আরইউ পাউডার কোনো নির্দিষ্ট বর্ণ নাই আর কি? না না, এটা হচ্ছে একটা মিশ্রণ। যেভাবে আমরা একটু আগে একটা পিএইচ পেপারে কালার চার্ট দেখাছিলাম, ওখানে যেভাবে অনেকগুলো কালার ছিল, তেমনি ভাবে আরইউ পাউডার থেকে আমরা অনেকগুলো কালারের একটা চার্ট পাই আর কি, কালার চার্ট। সমস্যা আছে স্যার? না স্যার, আচ্ছা, বুঝছি। তাহলে এই টপিকসটা গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বর্ণালী মিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। তো আমরা আর কেউ কি আছে কিনা, অনেকে আছে দেখি। বর্ণালী মিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা বলা যায়, যেখান থেকে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন দেওয়া হয়, এটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী। তো আমরা তো স্যার পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালীর সংজ্ঞাটা পড়ছি, যে পরমাণু থেকে আমরা যে বর্ণালীটা পাই, পরমাণুর ইলেকট্রনগুলো উদ্দীপিত করলে আমরা যে বর্ণালীটা পাবো সেটা হচ্ছে কি পারমাণবিক বর্ণালী। তো আমরা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী এটা নিয়ে আলোচনা করতে চাই। তো আলোচনা করার জন্য একটা ছবির দিকে তাকাই। তাহলে এখানে বাম পাশে আমরা একটা রঙিন ছবি দেখতে পাচ্ছি না? এটা হচ্ছে একটা আবদ্ধ পাত্র, সেই পাত্রের মধ্যে আমি বর্ণালীটা কিভাবে পাওয়া যায় সেটা ব্যাখ্যা করছি। যদি এগুলো পরীক্ষা আসবে না, কিন্তু এমনি পাওয়ার উপায়টা ব্যাখ্যা করছি। তাহলে আমরা একটা আবদ্ধ পাত্রের মধ্যে প্রথমে নিম্নচাপে হাইড্রোজেন গ্যাস ভর্তি করব। হাইড্রোজেন গ্যাস ভর্তি করার পরে তার মধ্য দিয়ে উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করব। উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ প্রবাহিত করা হলে হাইড্রোজেন গ্যাসের অণুগুলো প্রথমত তাদের মধ্যে যে বন্ধন ছিল, হাইড্রোজেনের মধ্যে কোন ধরনের বন্ধন স্যার? সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। তাহলে সমযোজী বন্ধন যেহেতু দুর্বল, সেজন্য আমরা বলতে পারি যে এই উচ্চ ভোল্টেজের ইলেকট্রন থেকে শক্তি পাওয়ার কারণে, উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ থেকে শক্তি পাওয়ার কারণে এই হাইড্রোজেনের অণুগুলো তাদের মধ্যে যে সমযোজী বন্ধন ছিল সেই বন্ধন ভেঙে তারা পৃথক হয়ে যাবে বা আলাদা হয়ে যাবে, অর্থাৎ পরমাণুতে পরিণত হয়ে যাবে। অণু থেকে প্রথমে পরমাণুতে পরিণত হবে। এবং যেহেতু এক্ষেত্রে আমরা উচ্চ ভোল্টেজে বিদ্যুৎ শক্তি পাঠাচ্ছি, সেজন্য এই পরমাণুর ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে উচ্চ শক্তি স্তরগুলোতে চলে যায়। এখন এক একটা মৌলের ক্ষেত্রে ইলেকট্রন এক একটা উচ্চ শক্তি স্তর পর্যন্ত যেতে পারে। এই কথাটা যদি একটু আমি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে চাই, তো আমাদের সামনে শীতকাল আসতেছে, তো শীতকালে তো আমরা জানি যে পিকনিকের একটা আমেজ চলে আসে আমাদের মধ্যে। এখন যদি আমরা পিকনিকে যেতে চাই, গার্ডিয়ানকে বললাম যে আমি পিকনিকে যাব, তো গার্ডিয়ান তো নিশ্চয়ই আমাকে টাকার ব্যবস্থা করে দিবে। তো যদি মনে করি অনেক রিকোয়েস্ট করার পরে গার্ডিয়ান আমাকে পিকনিকের জন্য 1000 টাকা দেয়, তাহলে আমি সর্বোচ্চ স্যার রাঙামাটি পর্যন্ত যেতে পারবো। যাওয়া আসা, ওখানে লাঞ্চ টাঞ্চ সব মিলে তো 1000 টাকা এর চেয়ে দূরে যাওয়া যাবে না। তাহলে 1000 টাকা যদি আমি গার্ডিয়ান থেকে ম্যানেজ করতে পারি বা শোষণ করতে পারি, তাহলে সর্বোচ্চ রাঙামাটি পর্যন্ত যেতে পারবো। যদি 2000 টাকা পাই, তাহলে হয়তো বা ঢাকা থেকে ঘুরে আসলাম, 5000 টাকা পেলে সিলেট থেকে ঘুরে আসলাম। তাহলে যত বেশি টাকা ম্যানেজ করতে পারবো গার্ডিয়ান থেকে, তত দূরে আমি পিকনিক স্পটগুলোতে গিয়ে ঘুরে আসতে পারবো। তাহলে আমি কত দূরে যেতে পারবো সেটা ডিপেন্ড করতেছে কিসের উপর? টাকা ম্যানেজ করতে পারবো, কত টাকা ম্যানেজ করতে পারতেছি সেটার উপরে। তেমনি ভাবে আমরা যখন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখবো যে হাইড্রোজেনের যে আমরা শুধু শক্তি স্তরটা একটা লিখি, কিন্তু প্রকৃতপক্ষে অসংখ্য শক্তি স্তর থাকে, সেগুলোতে ইলেকট্রন নাই বলে আমরা লিখি না। তাহলে দেখা যায় যে প্রত্যেকটা শক্তি স্তরে যেহেতু ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি থাকে, তাই হাইড্রোজেনের ওই প্রথম শক্তি স্তরে থাকা ইলেকট্রন যদি অল্প পরিমাণ শক্তি শোষণ করতে পারে, তাহলে সে হয়তোবা কি দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবে। বেশি শক্তি শোষণ করতে পারলে হয়তোবা 3, 4, 5, 6, 7 এভাবে বিভিন্ন উচ্চ শক্তি স্তরে যেতে পারবে। তাহলে কে কত দূরে শক্তি স্তরে যেতে পারবে সেটা ডিপেন্ড করবে মূলত কোন ইলেকট্রন কি পরিমাণ শক্তি শোষণ করতে পারছে সেটার উপরে। আমরা যেখানে বিদ্যুৎ শক্তি পাঠাচ্ছি, এখানে এই বিদ্যুৎ শক্তিটা কোন ইলেকট্রন কি পরিমাণ শোষণ করতে পারবে সেটার উপরেই ডিপেন্ড করে তাদের প্রথম শক্তি স্তরের ইলেকট্রন কোন শক্তি স্তর পর্যন্ত যেতে পারবে সেটা নির্ণয় করতে পারবে। এটা কি বুঝছি এতটুকু পর্যন্ত? জি স্যার। জি স্যার, বুঝছি। এখন স্যার হ্যাঁ বলেন।
স্যার হাইড্রোজেনের শক্তি জয়েন হইতে পারতেছে না অনেকেই। জয়েনিং স্যার স্যার একটু আমার দেখবেন। আমি তো স্যার কন্টিনিউয়াস আছি এখানে, জয়েনিং এ কেউ নেই স্যার, আমার এখানে পেন্ডিং এ কেউ নেই। ও ফাইরুজ স্যার ইবনাত আমি আছে। অনেক কষ্ট করে জয়েন হ্যাঁ হয়েছি। ফাইরুজ ইবনাত ও অনেকক্ষণ ধরে জয়েনিং লেখা আসতেছে, হয়তো ওর নেটওয়ার্কের সমস্যা। জি স্যার ওর কথা বলতেছি। হ্যাঁ ফাইরুজ ইবনাত অনেকক্ষণ ধরে, আমি এখানে জয়েনিং দিয়ে আছি, সেও হয় হ্যাঁ এখন জয়েন করছে। আচ্ছা, তো স্যার এই যে কথাটা বললাম যে প্রথম শক্তি স্তরে থাকা ইলেকট্রন শক্তি শোষণ করে, বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে তারা লাফ দিয়ে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তরে যেতে পারবে। তো যেখানেই যাক না কেন স্যার, দিন শেষে পাখিকে আবার ঘরে ফিরে আসতে হয়। পাখি যেখানেই মনে সুখে উড়াল দিক না কেন, দিন শেষে তাকে আবার নিরে ফিরে আসতে হয়। তো ইলেকট্রন গুলো যেখানেই যাক না কেন, যত দূরে শক্তি স্তরে যাক না কেন, ওখানে যেহেতু তারা অস্থায়ী, সেজন্য তাদেরকে আবার স্থায়িত্ব পাওয়ার জন্য নিচে শক্তি স্তরগুলোতেই নেমে আসতে হবে। এখন দেখা যায় যে ইলেকট্রন দূরে চলে গেছে, সেই দূরে গিয়ে সে তো কিছুক্ষণ ওখানে থাকবে, দূরে শক্তি স্তরগুলোতে গিয়ে কিছুক্ষণ থাকবে, তো থাকার পরে ওখানে কিছু শক্তি হারাবে, শক্তি হারিয়ে যদি তার কাছে আবার প্রথম শক্তি স্তরে নেমে আসার মতো শক্তি থেকে থাকে, তাহলে সে প্রথম শক্তি স্তরে নেমে আসতে পারবে। যেমন মনে করি আমি 10,000 টাকা নিয়ে সিলেট গেলাম, 5,000 টাকা খরচ করে ফেলছি যাওয়ার সময়, ওখানে হোটেলে ছিলাম, এরপরে খাওয়া দাওয়া করছি, সব মিলিয়ে আমার কাছে আর 2,000 টাকা আছে। কাজে আমার কাছে চিটাগাং ফিরে আসার মতো টাকা নেই। সেক্ষেত্রে হয়তো আমাকে কুমিল্লা নেমে যেতে হবে বা ফেনী নেমে যেতে হবে, আগের স্টপেজ গুলোতে নেমে যেতে হবে, যদি চিটাগাংয়ে ফিরে আসার মতো গাড়ি ভাড়া না থাকে। এই কথাটা তো বুঝছি। জি স্যার। জি তাহলে স্যার। উদ্দীপিত ইলেকট্রন গুলো যেখানেই যাক না কেন, সেখান থেকে আবার প্রথম শক্তি স্তরে নেমে আসার মতো শক্তি যদি তাদের থেকে থাকে, যেহেতু তারা ওই উপর শক্তি স্তরে কিছুক্ষণ থাকবে, ওখানে তাদের শক্তি খরচ হবে, তো ওখান থেকে আবার নিচে শক্তি স্তরে নেমে আসার সময় তাদের যদি নিচে শক্তি স্তরে আসার জন্য যে পরিমাণ শক্তি লাগবে, সেই পরিমাণ শক্তি যদি অবশিষ্ট থেকে থাকে, তাহলে তারা নিচে শক্তি স্তরে নেমে আসতে পারবে, অর্থাৎ 1 নম্বর শক্তি স্তরে নেমে আসতে পারবে। যদি ওই পরিমাণ শক্তি না থাকে, তখন তাদেরকে আগের স্টপেজে নেমে যেতে হবে। অর্থাৎ যদি প্রথম শক্তি স্তরে নেমে আসার মতো শক্তি না থাকে, তাহলে হয়তো বা কোনো ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে নামবে, বা কোনোটা তৃতীয় শক্তি স্তর, কোনোটা চতুর্থ শক্তি স্তর, এভাবে যার কাছে যে পরিমাণ শক্তি অবশিষ্ট থাকবে, সেখান থেকে তারা এক একটা নিম্ন শক্তি স্তরে নেমে আসতে পারবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার বলেন। স্যার হাইড্রোজেনের শক্তি স্তর একটাই না, তো তাহলে দ্বিতীয় তৃতীয় শক্তি স্তরে কিভাবে যাবে? আচ্ছা স্যার, এটার উত্তরটা হচ্ছে শক্তি স্তর অসংখ্য, ইনফিনিটি পর্যন্ত আছে, কিন্তু আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস করি, তো একটা ইলেকট্রনকে আমরা একটা শক্তি স্তরের মধ্যে দেখাই। তার মানে এই নয় যে অবশিষ্ট শক্তি স্তরগুলো নাই, সেখানে ইলেকট্রন নাই বলে আমরা দেখাই না। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কিভাবে সৃষ্টি হচ্ছে, কথাটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, যে প্রথমে বিদ্যুৎ প্রবাহিত করছে, বিদ্যুৎ প্রবাহিত করার পর তাদের ইলেকট্রন গুলো কি হচ্ছে, উদ্দীপিত হয়েছে, উদ্দীপিত অবস্থা থেকে তখন যারা আবার শক্তি বিকিরণ করছে, এই দেখো এখানে এই ছবিটাতে শক্তির বিকিরণ করতেছে, সে বিকিরিত শক্তিটাকে একটা প্রিজমের ভিতর দিয়ে যখন পাঠাইছে, তো প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার সময় কি হয় স্যার, আলোর প্রতিসরণ হয়, অর্থাৎ আলোগুলো বেঁকে যায়। যে আলোটা সে বিকিরণ করছে, সেই বিকিরিত আলোটা প্রিজমের ভিতর দিয়ে যাওয়ার সময় বেঁকে গেছে, এবং বেঁকে যাওয়ার কারণে আমরা কয়েকটা রেখা পাচ্ছি। এখানে দেখো ফটোগ্রাফিক প্লেটের মধ্যে কয়েকটা রেখা পাচ্ছি, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় আমরা মূলত 4টা কালারের লাইন পাই। এটা কালোর মধ্যে রঙিন কেন সেটা তো বলছিলাম, কালোর ভিতরে রঙিন কেন, এটা যে শোষণ থেকে বিকিরণ হচ্ছে, সেজন্য এটা হচ্ছে বিকিরণ বর্ণালী। হ্যাঁ, কালোর মধ্যে রঙিন বিকিরণ বর্ণালী। তাহলে এখানে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কয়টা কালারের পাচ্ছি, 4টা কালার লাইন পাচ্ছি, ভায়োলেট, ব্লু, গ্রিন এন্ড রেড, 4টা কালারের রেখা পাচ্ছি আমরা। স্যার একটু অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিতে বলেন, নেটওয়ার্ক বেশি প্রবলেম করতেছে। নেটওয়ার্কে বেশি প্রবলেম, এখন 42 জন আছে, আমি ছাড়া 41 জন। আমি অ্যাসেস নিয়ে ফেলছি। আচ্ছা, আমি ছাড়া 41 জন, হয়তোবা ওই আমাদের 220 ও জয়েন করে নাই, সামিয়া না নাম, সামিয়া মনে নাম,
অসুস্থ। ও ছাড়া বাকিরা সবাই জয়েন করছে 41 জন হলে। স্যার কালোর মধ্যে রঙিন মানে প্রথমে শোষণ তারপরে বিকিরণ, হ্যাঁ, আর প্রথমে শোষণ, রঙিনের মধ্যে হ্যাঁ কালো শোষণ থেকে সে বিকিরণ করছে, এই জন্য কালোর মধ্যে রঙিন। ঠিক আচ্ছা, আছে, আর রঙিনের মধ্যে কালো হচ্ছে প্রথমে বিকিরণ তারপর শোষণ। না প্রথমে রঙিন বস্তু থেকে সে যেহেতু শক্তি শোষণ করতে সেজন্য রঙিনের পট্টির মধ্যে আমরা কালো কালো রেখা দেখতে পাবো, হ্যাঁ শোষণ প্রণালীটা। আচ্ছা, তো স্যার এই যে আমরা এখন যে কথাটা বললাম সেই কথাটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে যদি দেখাতে যাই, এই চিত্রটা কি দেখতে পাচ্ছি স্যার? জি স্যার, জি স্যার। তাহলে এই ছবিটা একটু ভালো করে মাথায় গেঁথে ফেলবো। এখান থেকে আমাদেরকে ম্যাথও করতে হবে, প্লাস আমরা যদি 2019 সালের প্রশ্নটা দেখি, সম্ভবত রাজশাহী বোর্ড, আমার বই খোলা নেই, সম্ভবত রাজশাহী বোর্ড 2019 সালে এই চিত্রটা দিয়ে প্রশ্ন এসছে। তো স্যার আমরা এখানে অনেকগুলো শক্তি স্তর দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 উপরে যেতে যেতে এটাও কত আছে স্যার দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে? জি স্যার। সবার উপর একটা ইনফিনিটি, তার মানে শক্তি স্তরের সংখ্যা ইনফিনিটি পর্যন্ত হতে পারে, অসীম হতে পারে, অসংখ্য হতে পারে। আমার অতগুলো ইলেকট্রন নাই বলে, আমাদের যেহেতু হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন একটাই, কাজে ওই ইলেকট্রনটাকে আমরা প্রথম শক্তি স্তরে দেখাই, কিন্তু অবশিষ্ট শক্তি স্তরগুলো আছে সেগুলোতে ইলেকট্রন নাই বলে আমরা লিখি না। তাহলে এখন দেখো ইলেকট্রন, প্রথম শক্তি স্তরে থাকা ইলেকট্রন যদি অসীম দূরত্বে যাওয়ার মতো শক্তি শোষণ করতে পারে, তাহলে সে দেখো অসীম দূরত্বে চলে যেতে পারে। তো যেখানেই যাক না কেন দিন শেষে কোথায় ফিরে আসতে হবে স্যার? নিরে, ঘরে ফিরে আসতে হবে। তো ঘরে ফিরে আসার সময় দেখো আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের উচ্চ শক্তি স্তরগুলো থেকে, অর্থাৎ ইনফিনিটি থেকে 7 থেকে 6 5 4 3 2 এভাবে বিভিন্ন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন কোথায় নেমে আসছে স্যার একে নেমে আসছে। জি স্যার, সময় কি শেষ? আরো 5 মিনিট আছে স্যার। একে নেমে আসতে পারে, অথবা দেখো উচ্চ শক্তি স্তরগুলো থেকে ইলেকট্রন 2-তে নেমে আসতে পারে, 3-এ নেমে আসতে পারে, 4-এ পারে, 5-এ পারে, যদিও নতুন একটা আপগ্রেড হয়েছে 6-তেও নেমে আসতে পারে। এটা এখানে নেই, নেটে খুঁজে পাইনি এটা। তাহলে ইলেকট্রনগুলো ষষ্ঠ শক্তি স্তরেও নেমে আসতে পারে। তাহলে উদ্দীপিত অবস্থা থেকে ইলেকট্রন শক্তি বিকিরণ করে এভাবে বিভিন্ন ধরনের নিচে শক্তি স্তরগুলোতে নেমে আসতে পারে। এখন এক একটা শক্তি স্তরে নামার কারণে তার কালারটা কিন্তু এক এক রকম হয়, অর্থাৎ এক এক পরিমাণে শক্তি যেহেতু সে বিকিরণ করে সেজন্য তার রেখা বর্ণালীগুলো এক এক কালারের হয়। এই জন্য আমরা এখানে কতগুলো সিরিজের নাম দেখতে পাচ্ছি, লাইমেন, বামার, প্যাসচেন, ব্র্যাকেট, ফুন্ড, এভাবে বিভিন্ন ধরনের সিরিজের নাম দেখতে পাচ্ছি। আর এগুলাকে মুখস্থ করতে হবে? জি স্যার মুখস্থ করতে হবে। আমরা একটা ছন্দও পড়বো, যখন গাণিতিক সমস্যাগুলো করবো, গাণিতিক সমস্যাগুলো করার সময় একটা ছন্দ দিয়ে মনে রাখবো, না হলে তো স্যার এই যে এতগুলো সিরিজ মনে রাখাটা একটু টাফ। স্যার মনে করেন শোষণ করে 6 নম্বর শক্তি স্তরে গেছে, তো স্যার যখন বিকিরণ করবে তখন কি সবার আগে সব প্রথম শক্তি স্তরে চলে আসবে সাথে সাথে, স্যার এই কথাটা নাকি তো ধাপে ধাপে আসবে? হ্যাঁ স্যার এটা বলছি যে তোমার যে প্রশ্ন সেটা হচ্ছে কি, ষষ্ঠ শক্তি স্তরে যদি যায় ইলেকট্রনটা, তাহলে সে কি ধাপে ধাপে আসবে নাকি একবারেই চলে আসবে, এটাই তো নাকি? জি স্যার। আচ্ছা, এখন স্যার এটা উদাহরণটা যদি আমি এভাবে দিই, যে মনে করি তোমার বাসা হচ্ছে লিফটের 6 তলায়, ঠিক আছে, তোমার বাসা হচ্ছে 6 তলায়, তার মানে লিফট থেকে 6 তলা থেকে তুমি যখন লিফটের নিচে নামবে, তুমি সেক্ষেত্রে কিন্তু অনেক ভাবে নামতে পারো। তুমি সরাসরি 6 তলা থেকে, তুমি 6 তলায় ছিলা, সেখান থেকে সরাসরি 1 তলা যদি প্রেস করো, লিফট সরাসরি তোমাকে 1 তলা নিয়ে যাবে। যদি দোতলাটা প্রেস করো, অথবা তুমি যদি সবগুলো প্রেস করে যাও, যে 5 6 5 4 3 2 সবগুলো যদি প্রেস করে যাও, তাহলে লিফট কিন্তু তোমাকে প্রত্যেকটা স্টপেজে নামাবে, তাই না? জি স্যার। লিফটের ক্ষেত্রে যেভাবে এভাবে এরকম হয়, তেমনি আমার বলবো এই বিকিরণগুলো কিন্তু অনেক রকম হয়। এমন না যে কি সরাসরি 6 থেকে 1-এ চলে আসবে। হ্যাঁ, 6 থেকে 1-এ সরাসরি আসতেও পারে, বা ভেঙে ভেঙে আসতে পারে, 6 থেকে 5 5 থেকে 4 4 থেকে 3 এভাবেও আসতে পারে, অথবা 6 থেকে 4 4 থেকে 2 2 থেকে 1 এভাবে বিভিন্ন ভাবে আসতে পারে। এজন্য আমরা বর্ণালীর রেখা অনেকগুলো পাই। স্যার সবগুলো মৌল বিকিরণ করে একদম প্রথম শক্তি স্তরে চলে আসবে? সবাই যে প্রথম শক্তি স্তরে আসবে তা না স্যার। যদি প্রথম শক্তি স্তরে আসার মতো শক্তি তার কাছে অবশিষ্ট থাকে, তাহলেই সে প্রথম শক্তি স্তরে আসতে পারবে। বুঝছি স্যার। জি স্যার। এই জন্য আমরা যখন সূত্র করবো তখন দেখবো যে বর্ণালীর রেখা কয়টা হবে, মানে ষষ্ঠ শক্তি স্তর থেকে 1-এ নামার সময় রেখা কয়টা হবে সেটা আমরা হিসাব করবো একটা সূত্র দিয়ে।
ঠিক আছে, এটা তোমার আগ্রহের জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী ক্লাসগুলোতে এটা নিয়ে আলোচনা করবো আরো বিস্তারিত। তো আমরা স্যার ম্যাথ করতে গিয়ে আমরা যেটা বললাম যে উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যখন নিচে শক্তি স্তরে নেমে আসবে তখন তারা কি পরিমাণ শক্তি বিকিরণ করবে বা আমরা রেখাটা কিরকম পাবো, রেখা বর্ণালীটা কিরকম পাবো, সেই রেখা বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যটা নির্ণয় করার জন্য অনেক বিজ্ঞানী চেষ্টা করছেন বছরের পর বছর ধরে। তো তাদের মধ্যে প্রথম যিনি সফলতা লাভ করেছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী রিডবার্গ। উনি আমাদের জন্য এই বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়ার জন্য একটা সমীকরণ উপস্থাপন করেছেন। সেই সমীকরণটা আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। 1/λ equals to RH into Z square into 1/N1 square minus 1/N2 square। স্ক্রিনের মধ্যে কি স্যার দেখতে পাচ্ছি? স্পষ্ট জি, দেখা স্যার। যাচ্ছে? আচ্ছা, জি স্যার। এখানে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর H এটা হচ্ছে একটা ধ্রুবক, এটাকে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এবং এই ধ্রুবকের একটা মানও আছে, সে মানটা আমরা মনে রাখবো। দেখো আমি এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে ন্যানোমিটার ইনভার্স এককে। তোমাদের বইতে হয়তো দেখবা সেন্টিমিটার ইনভার্স এককে দেওয়া আছে, কিন্তু দেখা যায় আমরা যখন অঙ্ক করি তখন এই সেন্টিমিটার থেকে আমাদেরকে আবার ন্যানোমিটারে যেতে হয়। আমরা যখন প্রথম দিকে ওই যে বিভিন্ন বিকিরণের শ্রেণী বিভাগ করছিলাম, বিকিরণের অঞ্চলগুলো করছিলাম, যে অতিবেগুনি অঞ্চল, অবলোহিত অঞ্চল, দৃশ্যমান অঞ্চল, গামা, এক্স রে, এই ধরনের বিভিন্ন অঞ্চলের কথা যখন পড়ছিলাম তখন সেখানে আমরা কিন্তু ন্যানোমিটার দিয়ে পড়ছিলাম, তাই না স্যার? যে এত থেকে এত ন্যানোমিটার হলে, জি স্যার, এই জন্যই আমরা এখানে মূলত ন্যানোমিটার এককটা লিখছি। না হলে আমি যদি সেন্টিমিটার লিখি সেন্টিমিটার থেকে পরবর্তী আমার আবার ন্যানোমিটার নিতে হবে। এই জন্য সরাসরি আমরা শুধু ন্যানোমিটার এককটাই মনে রাখবো। তাহলে ন্যানোমিটার এককে এই ধ্রুবকের মানটা হচ্ছে 1.09678। তাহলে একটু মনে থাকবে যে 10, 9, 6, 7, 8, ঠিক আছে? 1.0 অলওয়েজ মানে ম্যাথগুলো করার সময় মিটারে থাকলে বা সেন্টিমিটার থাকলে ন্যানোমিটারে নিয়ে যেতে হবে। জি স্যার, আমাকে সবসময় আমাদের যখন বলবে যে বিকিরণটা কোন অঞ্চল হবে, এটা কি দেখা যাবে নাকি যাবে না, যখন আমাকে এই ধরনের প্রশ্নগুলো করবে তখন সেক্ষেত্রে আমাকে অবশ্যই ন্যানোমিটার দিয়ে বলতে হবে যে এত ন্যানোমিটারের মধ্যে থাকলে সেটা দৃশ্যমান হবে, এত ন্যানোমিটার থাকলে সেটা অতিবেগুনি হবে। এভাবে আমাকে ন্যানোমিটার দিয়ে বলতে হবে। এই জন্য আমি সরাসরি ন্যানোমিটার এককের মানটাই মনে রাখতেছি স্যার। কষ্ট করে আর ওটা মনে রাখার দরকার কি? আর দুইটা মনে রাখতে গেলে হিজিবিজি হয়ে যায়। এই জন্য একটাই মনে রাখি, 1.09678 ইন্টু 10 ইনভার্স টু ন্যানোমিটার ইনভার্স। এখন কেউ কি বলতে পারবে যে ন্যানোমিটার ইনভার্স কেন লিখছি? ইনভার্সটা কেন আসছে? ন্যানোমিটার তো বুঝলাম। বাক হিসেবে ছিল। ভেরি গুড। তাহলে এখানে দেখো আমরা কিন্তু 1/λ মান নির্ণয় করতেছি। 1/λ না? জি যদি স্যার। হ্যাঁ 1/λ বলে এটা ন্যানোমিটার ইনভার্স। যখন আমরা ল্যামডা মানটা নির্ণয় করব তখন কিন্তু এটা ন্যানোমিটার এককই পাবো। আচ্ছা, তাহলে এখানে RH এর মানটা পেলাম। জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, আমাকে যে মৌলের বিকিরণের কথা বলবে তার পারমাণবিক সংখ্যা। এখন এই জেডটা হয়তো বা তোমাদের বইতে নাও পেতে পারো, কারণ আমাদের সিলেবাসে আছে শুধুমাত্র হাইড্রোজেনের বিকিরণটা। তো হাইড্রোজেনের জন্য জেড এর মান কত হয় স্যার? 1। সেজন্য এখানে 1 বসালে কত পাবো আমরা? RH ইনটু 1/N1 স্কয়ার মাইনাস 1/N2 স্কয়ার। সেজন্য হয়তো বা বইতে এটা দেওয়া হয়নি, কিন্তু আমি একটা যে টেস্ট পেপারে যখন প্রশ্ন সলভ করতে গেছি তখন সেখানে দেখলাম যে সেখানে লিথিয়াম পরমাণুর জন্য বলছে। তো লিথিয়াম পরমাণু যেহেতু বলছে সেজন্য আমাকে অবশ্যই জেড এর মানটা বসাতে হবে। এজন্যই মেইন সমীকরণ হচ্ছে এটা। হাইড্রোজেনের জন্য বলে আমরা জেড এর মান জাস্ট 1 বসাই দিব, সমস্যা তো নেই। আপত্তি আছে? না স্যার। অন্য মৌল বলবে, যে মৌল বলবে তার পারমাণবিক সংখ্যাটা বসাবো। আর N1 টা হচ্ছে নিম্ন শক্তি স্তর। নিম্ন শক্তি স্তর বলতে ইলেকট্রন যেখানে ছিল, অর্থাৎ তার ঘর বাড়ি যেখানে ছিল। হাইড্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রনটা কোথায় থাকে স্যার? প্রথম শক্তি শক্তি স্তরে। সেজন্য আমরা N1 এর মান বসাবো 1। আর N2 মানে ইলেকট্রনটা যেখানে গেছিল, অর্থাৎ যেখান থেকে সে ফিরে আসতেছে। যদি কোনো একটা ইলেকট্রন ষষ্ঠ শক্তি স্তর থেকে নেমে আসে তখন সেক্ষেত্রে আমরা N2 এর মানটা বসাবো 6, উচ্চ শক্তি স্তর, যেখান থেকে সে ফিরে আসবে। তাহলে এই সমীকরণটার সাহায্যে আমরা হাইড্রোজেনের যে বিকিরণ, সেই বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের মানটা নির্ণয় করতে পারি। তো আজকের সময় শেষ স্যার, আজকে এতটুকু পর্যন্তই। আমরা আগামী ক্লাসে এই সমীকরণকে ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যার সমাধান আলোচনা করব। আচ্ছা স্যার, হ্যাঁ স্যার বলেন। 10.96 into 10 to the power 6 মিটার ইনভার্স 1 থেকে 1.0967 into 10 ইনভার্স 2 ন্যানোমিটার ইনভার্স মানে কি যাওয়া যাবে? ওটা কিভাবে যাওয়া যাবে হ্যাঁ ক্যালকুলেশন? স্যার দেওয়া যাবে স্যার। এককের পরিবর্তন আছে স্যার, সেন্টিমিটার স্যার থেকে। এই হ্যাঁ বলেন। স্যার কিভাবে এই যাবে? ধ্রুবকের মানটা বইয়ে অন্যরকম একটাও আছে না?
হ্যাঁ স্যার, সেন্টিমিটার এককে দেওয়া আছে জি স্যার 10968 এটা ইনটু কিভাবে কনভার্ট 10968 করবো, ভাগ করবো নাকি গুণ করবো? সেন্টিমিটার থেকে ন্যানোমিটারে যাওয়ার সময় স্যার সেন্টিমিটারটা তো বড়, ন্যানোমিটার ছোট, সেজন্য গুণ করব। আর ন্যানোমিটার থেকে সেন্টিমিটার আসা সমান না। হ্যাঁ স্যার সেন্টিমিটারের একক এটা দিয়ে করলে হবে না? হবে স্যার, হবে না কেন? কিন্তু স্যার আমাদেরকে শেষ পর্যন্ত আমরা যখন ওই যে আমাদের বলবো যে বিকিরণের অঞ্চলটা কোনটা, অর্থাৎ বিকিরণটা কোন অঞ্চলে পড়ছে, কি দৃশ্যমান না অতিবেগুনি না অবলোহিত, কোন অঞ্চলের মধ্যে পড়ছে বিকিরণটা, যখন আমাদেরকে প্রশ্নগুলো এরকম করবে তখন সেক্ষেত্রে তো আমরা স্যার ন্যানোমিটার দিয়ে পড়ছিলাম ওই অঞ্চলগুলো, যে 10 থেকে 380 হলে অতিবেগুনি, 380 থেকে 780 হলে দৃশ্যমান, 780 থেকে 1 মিলিমিটার মধ্যে হলে অবলোহিত, এরকম করে পড়ছিলাম না স্যার? তো সেক্ষেত্রে তো আমাদের স্যার ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের মানগুলো ন্যানোমিটার এককে ছিল, সেজন্য এখানে আমরা ন্যানোমিটারটাকে মনে রাখতেছি। যদি সেন্টিমিটারটা মনে রাখো তোমরা, তাহলে সেন্টিমিটার থেকে পরবর্তীতে আবার ন্যানোমিটারে নিতে হবে। এই জন্য স্যার একটাই মান মনে রাখি। জি স্যার। স্যার মানে হচ্ছে মিটার ইনভার্স 1 থেকে ন্যানোমিটার ইনভার্স 1 নেওয়ার জন্য মানে গুণ করলেই হবে 10 হ্যাঁ, ইনভার্স 9 টা। মিটার ইনভার্স থেকে ন্যানোমিটার নেওয়ার জন্য গুণ। তো স্যার আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো সবাই সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশোনার মধ্যে থেকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে রেকর্ডিংটা দিয়ে দিব কিছুক্ষণ পরে।